রোজ এই বাড়ি আসার পর বিষয়টা অনেকটা উৎসবমুখরই দেখাচ্ছে এই বাড়ির মানুষদের মাঝে। আজরানের মা দুপুর থেকে ছেলের বউয়ের জন্য বেশ কয়েক পদের রান্না করবেন বলে ঠিক করে নিলেন। আয়শানের মাও কল করে কথা বললেন অনেকটা সময় যাবৎ সবার সাথে। সবার মুখই হাসি খুশি। আজরানের বাবা এবং বড় আব্বু তাকে আজ বাড়িতে থাকতে বলেছে। নতুন বিয়ে করেছে বলে কথা। অফিস গিয়ে কি কাজ? আজরান হাসে কেবল এসব ভেবে। আজরান নিচে বসে মায়ের রান্না দেখছিল কিয়ৎক্ষণ। রোজও আছে, রান্না পারে না, তবে চেষ্টা চালাচ্ছে সাহায্য করার। আজরান হাসে একবার চেয়ে পর মুহূর্তে উপরে গেল। কিয়ৎক্ষণ রুমে সময় কাটিয়ে আবার ফের যখন যেতে নিবে ঠিক তখনই দেখা গেল রোজ আসছে। আজরান অল্প হাসল। রোজের ক্লান্ত ঘামে ভেজা মুখটা ওড়নার কিনারায় মুছতে দেখে বলল, তোকে পারফেক্ট বউ বউ লাগছে জান। তুই কি কোনোভাবে সত্যি সত্যি এবারে পার্মানেন্ট বউ হয়ে যেতে চাইছিস রোজ? রোজ ভ্রু কুচকে তাকালো। আজরান ততক্ষণে তার সামনে এসে দাঁড়িয়েছে, মুখটা হাস্যোজ্জ্বল। রোজ শুধালো, পার্মানেন্ট বউ বানাননি নাকি? নাকি বিয়ে সময় নির্দিষ্ট কোনো সময়কাল লিখেছিলেন? আজরান ঝুঁকে রোজের কপালে লেগে থাকা আটার মতো সাদা অংশটা হাত দিয়ে সরিয়ে দিতে দিতে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, লিখিয়েছি তোর শেষ নিঃশ্বাস অবধি তুই আমার বউ। আমি মরে গেলেও তুই আমার বউই থাকবে রোজ, অন্য কারো হতে পারবি না তোর শেষ নিঃশ্বাস অবধি। রোজ তাকালো স্ত্রীর চোখে, শান্তভাবে বলল, মেনে নিলাম। আজরান বিস্মিত হলো, যেন এমনভাবে চাইল। রোজ তর্ক করলো না, ঝগড়া করলো না, বলল, এত সহজেই? আশ্চর্য। রোজ এবারে কিছুটা ফোঁস করে উঠল, বলল, না মানার তো কিছু নেই আজরান, জোর করেই হোক বা নিজের ইচ্ছায়, বিয়ে তো আপনাকেই করেছি। অথচ দুদিন আগেও তুই সায়নের বউ হতে চেয়েছিলি। রোজ রেগে তাকায় যেন। অনেকটা সময় নিয়ে সরে গিয়ে বসলো বিছানার এক কোণে। অতঃপর সায়নের হয়ে বলল, শান যথেষ্ট ভালো আপনার থেকে আজরান। আপনার মতো ভরা অনুষ্ঠানে বন্ধুর রক্ষিতা বলে অপমান করেননি আমায়। আপনি জানেন লাস্ট 6 মাস আপনার প্রতি আমার ঘৃণায় কেবল হতো। আজরান হুট করেই রাগ লাগলো যেন। শায়ানকে সে সহ্য করতে পারে না। এক সময়কার প্রাণপ্রিয় বন্ধু হলেও আজকাল এই নামটা সে শুনতেই পারে না যেন। তার উপরে রোজের মুখ থেকে হলে তো আরও নয়। বলল, আর শায়ানের প্রতি ভালোবাসা আসতো? শায়ানকে আমি বিশ্বাস করতে পারতাম। আজরান তাচ্ছিল্য নিয়ে হাসলো, বলল, আমিও করতাম। অতঃপর ও আমার বিশ্বাসকে টুকরো টুকরো করে ভেঙে ফেলো তোর জন্য। 15 বছরের বন্ধুত্ব ভেঙে গেল রোজ। আমি তোদের দুজনকেই ক্ষমা করব না রোজ। বেইমানও বলবো না, প্রমিস। এতটুকু বলে সে ড্রয়ার থেকে রোজের ফোনটা আনলো, অন করে দিয়ে রোজের হাত দিয়ে বলল, তোর ফোন, চাইলে গিয়ে দেখা করে আসতে পারিস যান, আটকাবো না আমি। রোজ থমকায়। অল্প কিছুটা সময় ফোনের দিকে তো আজরানের দিকে তাকায়। আজরান হাসলো কিঞ্চিত ঠোঁট পাকিয়ে, বলল, কল কর যান। রোজ কল করলো না, ওভাবেই আছে। আজরান ফের মুখ নামিয়ে ফিসফিস স্বরে, কল কর শায়ানকে। এবারও রোজ উত্তর করে না যেন। আজরানের গলাটা এবার একটু শক্তই শোনালো, কি হলো? কল করতে বললাম তো শায়ানকে। রোজ ছোট শ্বাস টানে। অতঃপর রোজ কল দিতে দিতে বলল, দিচ্ছি। আজরান তীব্র আত্মবিশ্বাস নিয়ে চেয়েছিল যেন। কোথাও একটা যেন তীব্র বিশ্বাস ছিল যে রোজ কল দিবে না। অথচ রোজ কল দিল। ফোন কানে তুলল। আজরান কেমন করে বাঁকা হাসলো যেন, চোখ বুঝলো। অতঃপর চলে যেতে নিতে নিজে নিজে বিড়বিড় করলো, আমায় আবারও কষ্ট দিলি, আবারও কষ্ট দিলি তুই জান। আমার যন্ত্রণা বুঝলি না, একটা বড় বুঝলি না তুই। তুলির সাথে রোজের একটা সময়ে খুব ভালোই একটা সম্পর্ক ছিল, খুব মিষ্টি একটা সম্পর্ক। রোজ, ডেইজি এবং তুলি প্রায় একই বয়সের হওয়াতে তিনজনের মাঝেই বন্ধুদের মতো সম্পর্ক ছিল। যদিও ডেইজি তুলিকে নিয়ে একটু ইনসিকিউর ফিল করতো। ওরই কেন জানি না মনে হতো আয়শান তুলিকে একই নজরে দেখে না। এই নিয়ে ডেইজি একটু কম পছন্দ করতো তুলিকে। শেষ দিকে অবশ্য সম্পর্কটা আরও বিচ্ছিরি হয় এবং শেষ যেদিন আয়শান তুলিকে বিয়ে করে আনলো সেদিন রোজের সাথে সম্পর্কটা খুব বিচ্ছিরি হলো। রোজ রেগে কতগুলো কথা শুনিয়ে দিয়েছিল আর তুলি নিশ্চুপে শুনেছিল। রোজ এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে। জড়তার কারণে সে কথা বলে উঠতে না পারলেও তুলি প্রথমে কথা বলছে তার সাথে। এমনকি এখনও আজরানের জন্য চা করে এনেছে। জিজ্ঞেস করছে, রোজ, আজরান ভাইয়ের চাটা পাঠারও ছোটো মামনি, রেখে গেলাম। আর হ্যাঁ, তুই কি নাস্তাটা এখানে করবি রোজ?
রোজের কি ভীষণ লজ্জা লাগে, অপরাধ বোধ হয়। সেদিনের বাচ্চা রোজ আর আজকের রোজের বুঝতার ক্ষমতার পার্থক্য আছে। সেদিনকার রোজ আপুকে ভীষণ ভালোবাসতো বলে তুলিকে খুব করে কথা শুনিয়েছিল, অথচ পরবর্তীতে যখন বুঝতে পারলো তুলি অথবা আয়শান ভাই কেউ দোষী নয়, তখনই তার তীব্র অপরাধ বোধ হয়। রোজ দীর্ঘশ্বাস ফেলে। ফ্যাল করে তুলির দিকে তাকিয়ে থাকতেই তুলি এগিয়ে এলো এবারে। শান্ত মিহি স্বরে বলল, রোজ, তুই কি আমার সাথে কথা বলবি না? রেগে আছিস এখনো? রোজ এবারে কথা বলার সাহস করলো। হুট করে বলল, তুলি, আমি আমি তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম সেদিন। রেগে থাকার কথা তো তোর। তুলি হাসলো, কেমন নির্জীব হাসি। মনে পড়ে সেদিনকার কথাটা। হুট করে আয়শানের উদ্ভট সিদ্ধান্ত, কাজী অফিসে নিয়ে গিয়ে কিসব বুঝিয়ে এক ধমকে বিয়ে। অতঃপর বাড়ি ফেরার পর ডেইজি সুইসাইড অ্যাটেম্প্ট করলো দ্বিতীয়বারের মতো। আজহার সাহেবের সাথে কবির সাহেবের ঝামেলা শুধু রোজ নয়, তুলি সবচেয়ে প্রিয় মানুষ তার মামনি অর্থাৎ আয়শানের আম্মু রেগে গিয়েছিল সেদিন। কত কথা শোনালো, অথচ তুলি সত্যিই সেদিন নির্দোষ ছিল। তবুও সে সেদিন থেকে সবার কাছে দোষী। সবার কাছে একে একে সব প্রিয় মানুষ থেকে দূরে সরে এসেছে সে। বেছে নিয়েছে একটা নিষ্প্রাণ জীব। তুলি হেসে বলল, দোষটা তো আমারই রোজ। রোজ এবারে চুপ থাকলো অল্প সময়, অতঃপর ছোটশ্বাস ফেলে বলতে লাগলো, না, তুই নির্দোষ ছিলি তুলি। আয়শান ভাইয়েরও দোষ দেখি না আমি। সেদিনের আমি আর আজকের আমির বোঝার ক্ষমতাটা ভিন্ন তুলি। আয়শান ভাই আপুর দুর্বলতা বোঝার পর থেকে আপুকে সতর্ক করেছিল, বলেছিল আয়শান ভাই আপুকে বোনের চোখে দেখে, কিন্তু আপুই বেশি ভালোবেসে ফেলেছিল তুলি। আপুই সবসময় আয়শান ভাইকে পেতে চেয়েছিল। তোকে অপছন্দ করতো এই কারণে, ইনসিকিউরিটি ফিল করতো। এরপর যখন আয়শান ভাই একদিন ডেকে নিয়ে বললেন উনি কাউকে ভালোবাসেন, তখন আপু সুইসাইড করার চেষ্টা করলো প্রথমবার। সেবার আকস্মিক আবেশে ভেসে মেয়ের আবদার রাখতে আব্বু আজহার আঙ্কেলের কাছে দুই মেয়ের বিয়ের প্রস্তাব রাখলেন। আজহার আঙ্কেলও না বুঝে শুনে সেদিন রাজি হয়ে গেলেন। ভেবেছিলেন আয়শান ভাইয়ের তেমন আপত্তি থাকবে না। তারপর আপুর মানসিক অবস্থা এই সে চলল। আয়শান ভাই সেসব না ভেবেই নাকচ করেছিল প্রস্তাবটা। আমার এখনো মনে আছে, কিন্তু আপুর পাগলামো দেখে আব্বু পাগলের মতো চাইছিল আয়শান ভাই আপুকে বিয়েটা করুক। বিয়েটা। আসলে আপুর বড্ড আদরের মেয়ে তুলি। ছোট থেকে যা চেয়েছে তাই পেয়েছে। আর এই আস্তব মানুষটাকে আব্বু দিতে পারল না কেবল তোর জন্য। ওটা সেদিন বুঝলাম যেদিন আয়শান ভাই তোকে বিয়ে করে এনেছিল। এর আগ অবধিও আমি ভেবেছিলাম আপুর সাথে আয়শান ভাইয়ের বিয়েটা হওয়ার চান্স আছে, কিন্তু সেদিন যখন দেখলাম তুই আমার প্রিয় বান্ধবী আয়শান ভাইয়ের বউ, রাগ হলো। তার উপর আপু আবারও সুইসাইড অ্যাটেম্প্ট করলো। এত সবের মাঝে আমি তোকে সেদিন অনেক কথাই শুনিয়েছি তুলি। পরে ধীরে ধীরে বুঝলাম আমি ভুল করেছি। ভালোবাসলেই পেতে হয় না, অপ্রাপ্তিতেও ভালোবাসা থাকে। যদিও আপু এখনও ভালোবাসে আয়শান ভাইকে, এখনও পাগলামো করে। তুলি ফ্যাল করে তাকায়। এখনও ভালোবাসে, এখনও চায়। ইস, ডেইজি কতটা ভালোবাসতো আয়শানকে। তুলির কষ্ট হয়, ফের আবারও অপরাধবোধে জর্জরিত হয়ে উঠে বসে। বলল, ডেইজি, ওর কাছে অন্তত একটাবার যদি ক্ষমা চেতে পারতাম রোজ। এই অপরাধ বোধ আর বয়ে নিতে পারি না আমি। রোজ হাসল মৃদু, বলল, আমার সেদিনকার ব্যবহারের জন্য ক্ষমা করেছিস তুলি? তুলি বলল, তোর ব্যবহারটা অযৌক্তিক নয় রোজ। ক্ষমা চার প্রশ্নই আসে না এতে। শুধু আমাকে একটু ক্ষমা করে দিস দয়া করে, নয়তো আমি কোনোদিন মরেও শান্তি পাবো না রোজ। এতটুকু বলে তুলি পা বাড়াতে নিল। তার হৃদয় ভার লাগছে। রোজ ফের ডাকলো, তুলি, তোকে কেমন প্রাণহীন লাগছে। আমি ভেবেছিলাম তুই তুলির চোখ বুঝলো, যেতে যেতে বলল, আমি সুখী রোজ, নিচে আয়, নাস্তা করবি। তখন রাত। আজরান চোখ বুজে টান টান হয়ে শুয়ে আছে। রোজ বেলকনিতে বসে, বোধহয় একটু পরে রুমে আসবে। আজরান অপেক্ষা করছিল বোধহয় চোখ বুঝে রেখেই। অতঃপর রোজ এলো, ডাকলো, আজরান। আজরান চোখ বুজে রেখে উত্তর করল, আপনি শায়ানকে ইনভাইট করেছেন কাল? কেন? আজরান ওভাবে চোখ বুজে হাসে। চোখ খুলে বলল, ভাবলাম তোর বোধহয় ওই শোটাকে দেখতে ইচ্ছে করছে। ভদ্রতার খাতিরে হয়তো দেখা করে আসতে পারছিস না। এর থেকে ভালো হয় বাড়িতে ডেকে আনা, তোদের দেখা হয়ে যাবে। আজরান এবার উত্তর করে না, চুপ থাকে। ফের চোখ বুঝে। অতঃপর চোখ বুঝে থাকা অবস্থায় কিছুক্ষণ পর বলে, ঘুমাবি না নাকি আমি পাশে ঘুমাবো বলে ঘৃণায় ঘুমা নামবে না? আমায় তো ঘৃণা করিস, আর ওকে বিশ্বাস, বেঈমান সব কয়টা। রোজ কপাল কুচকালো, বলল, জেনে শুনে বেঈমানকে বিয়ে করেছেন কেন?
কারণ বেইমানটা মুখে না বললেও এখনও আমায় ভালোবাসে। রোজ হেসে বলল, বেইমানদের ভালোবাসা বেইমানি করে আজরান, জানেন না? কথাটা বলে খাটের একপাশে খালি জায়গায় সে শরীর এলিয়ে দিল। রোজের আলোতে ঘুম হয় না, কাল রাতেও ঘুমায়নি সে কারণে হাত বাড়িয়ে আলো নিভাতে গিয়ে শুনল, করে দেখা কেবল প্রাণ নিয়ে যাব। রোজ আলো নিভালো, বলল, আপনার কি মনে হয় আমি চুপ করে থাকবো? আজরান আচমকাই অন্ধকারে রোজকে জড়িয়ে নিল, নিজের বুকের মধ্যে জড়িয়ে নিয়ে কপালে শীতল চুমু আঁকলো। ফিসফিস করে বলল, তোর মরণ হলে আমার মরণও বাধ্যতামূলক, যান, ঘুমা, শুভরাত্রি। রোজ শীতল কোনো পরক্ষণের ন্যায় জমে গেল যেন আকস্মিক জড়িয়ে ধরাতে। হিম এক অনুভূতি বয়ে গেল শরীরময়। তখনও তার চোখ জোড়ায় বিস্ময়। সে যে মানুষটা মুখে বেইমান বলে সে 6 মাস এতটা কষ্ট দিয়েছে, সে মানুষটা এভাবে জড়িয়ে নিতে পারে, এভাবে জড়িয়ে কপালে চুমু দিতে পারে। মধ্যরাত, তুলির হাতে একটা ডায়েরিটা সে নতুন দেখছে না আজ। বহুদিন হলো সে এই ডায়েরিটা মেলে দেখে, বিড়বিড় করে। তুলি দীর্ঘশ্বাস ফেলে। ডায়েরির ভেতরে থাকা ডেইজির হাস্যোজ্জ্বল ছবিটা অনেকক্ষণ দেখল সে। একটাই ছবি এই ডায়েরিতে, ডেইজির ছবি। কি সুন্দর মেয়েটা, কি সুন্দর এই মেয়েটার হাসি। তুলি মৃদু হাসলো ছবিতে তাকিয়ে। পর মুহূর্তে কেমন যেন একটা কষ্ট অনুভব করলো। বিড়বিড় করে বলল, ডেইজি, তোমার সাথে আমার কেন জানি না কখনোই খুব ভালো সম্পর্ক হয়ে ওঠেনি। তুমি বোধহয় আমায় কম পছন্দ করতে, কিন্তু এটা জানো কি, তুমি যে বিষয়টার জন্য আমায় কম পছন্দ করতে, সে বিষয়টা আসলে তুমি পেয়েছো ডেইজি। ওনার সুপ্ত ভালোবাসা তোমার জন্য ছিল, আমার জন্য নয় ডেইজি। বিশ্বাস করো, আমি সত্যি এসব নিজে ঘটাইনি ডেইজি, আমি করিনি, আমি দোষী নই ডেইজি। উনি আমাকে বিয়ে করেছেন কেন আমি জানি না, কিন্তু সত্যি বলছি ডেইজি, আমি ওনাকে কেড়ে নিইনি তোমার থেকে, সত্যি কেড়ে নিইনি। আমি জানতাম তুমি তাকে ভালোবাসো, অসম্ভব রকম ভালোবাসো, শুনেছি এখনও বাসো। আমায় ক্ষমা করে দিও ডেইজি, আমি এই অপরাধ বোধ কতদিন বইব বলো, ক্ষমা করে দিও। এই কষ্টটা আমি আর বইতে পারছি না, সত্যি পারছি না ডেইজি। সকালবেলা রোজের ঘুম ভাঙলো আজরানের বাহুবন্ধন থেকেই। রোজ প্রথমে উসখুস করলো, আজরানের হাতটা সরিয়ে ওঠাতে চাইলো খুব সাবধানে, অথচ পারল না। আজরান আগের মতো জড়িয়ে নিয়ে ফিসফিস স্বরে বলল, ঘুমা যান, সকাল হতে এখনও দেরি। রোজ ভ্রু কুঁচকে নেয়, সকাল হতে দেরি? অথচ ঘুরতে স্পষ্ট এখন সকাল 6টা 10 মিনিট। বাইরে আলো ফুটেছে, যার দরুন জানালা দিয়ে বাইরে থেকে আলো এসে পড়েছে কিছুটা। রোজ চোখ ছোট ছোট করে তাকায় উল্টো দিক ফিরে। আজরান ঘুমোচ্ছে একদম বাচ্চাদের ন্যায়, চুলগুলো এসে পড়েছে কপালে, এলোমেলো। সুন্দর দেখাচ্ছে দৃশ্যটা। রোজ আরও একবার ভাবে, এই মানুষটাকে সে ভালোবেসে আসছে কয়েক বছর আগ থেকেই, একদম কিশোরী বয়স থেকে। এই মানুষটাকেই অনুভূতির সব সঁপে দিয়েছিল সে। শুরুর দিকে এই অনুভূতিটা কোনো একদিন পূর্ণতা পাবে ভরসা থাকলেও এই 2 বছর তার কোনো অর্থই ছিল না। এই মানুষটাকে নিয়ে এই 2 বছর সে স্বপ্নই দেখেনি, কতবার যে ভোলার চেষ্টা করেছে, অথচ ভুলতে পারলো কোথায়। এই যে আজ এই সকালটা সে দেখবে, আজরানকে এতটা কাছ থেকে দেখতে পাবে ভেবেছিল সে এই 2 বছর, একবারও ভাবেনি। রোজ ছোট শ্বাস ফেলে, ওঠার জন্য বলল, আর একটু ঘুমাই রোজ, মনে হচ্ছে বহুদিন পর আমি ঠিকমতো শান্তিতে ঘুমাচ্ছি, ঘুমাতে দে একটু। রোজ ফোঁস করে উঠে যেন শুধালো, আপনাকে ঘুমাতে নিষেধ করেছে আমি? আজরান এবারে কথা বলে না, ঘুমিয়ে তাকে যেন ওভাবে, চোখ বুঝে। রোজ ফের ওঠার জন্য নড়াচড়া করে। আজরানের বাহুবন্ধন ছাড়াতে কিছুটা ধাক্কা দিয়ে বলল, ছাড়ুন, এভাবে অস্বস্তি লাগছে আমার, ছাড়ুন। আজরানের বুকে আঘাতটায় লাগলো, ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল সে, ব্যথায় আর্তনাদ করে। আহ! রোজের হঠাৎই খেয়াল হলো আজরানের বুকে সে নিজে আঘাত করেছিল, এখন আবারও সে নিজে ব্যথা দিল। রোজ দ্রুত ব্যাকুল কণ্ঠে শুধালো, সরি জান, আমি দেখি বেশি ব্যথা পেয়েছেন? এতটুকু বলে সে আজরানের শার্টে হাত রাখতে নিল। আজরান হাসে, রোজের মুখে চিন্তা ফুটে উঠেছে। আজরানের ব্যথা লাগলে রোজ এখনও চিন্তা করে আগের মতো। আজরান হেসে বলল, এবারে আঘাত তো তুই দিলি জান, ব্যথাও দিলি, আমি সইতে পারবো, সমস্যা নেই, তোরই তো দেওয়া। রোজ বড্ড অসহায় দৃষ্টিতে তাকায়, নরম কণ্ঠে বলল, আমি আপনাকে ইচ্ছে করে ব্যথা দেইনি। আজরান বলে, ইচ্ছে করেই তো দিস। রোজ কপাল কুঁচকে ফেলে, জিজ্ঞেস করে, কখন? বহু ক্ষেত্রে, বহু সময়, তুই আমার ইচ্ছে করেই হার্ট করিস। রোজ বিপরীতে বলল, এবারে
আপনিও তো অনেক ক্ষেত্রে আমার ইচ্ছে করে হার্ট করেছেন আজরান, অনেকভাবে অপমান করেছেন। প্রতিশোধ নিচ্ছিস তার? রোজ কাট কণ্ঠে বলল। না। তাহলে? রোজ ছোট শ্বাস ফেলে, বলে, কিছু না। বেশি ব্যথা পেয়েছেন? আজরান হাসে, এবার অন্য পাশ ফিরে চোখ বুঝে সে বলে, ঘৃণা তো করিস আমায়, ব্যথার তো খোঁজ নিয়ে লাভ কি বল? রোজ এর উত্তর জানে না। জানে, কিন্তু উত্তর দিবে না সে। আজরান কি রোজকে এতটাই নির্দয়ভাবে ভেবে নিয়েছে যে সে আঘাত পেলে রোজ খোঁজ নেবে না? তুলি ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়েছে। রিকশার জন্য রাস্তার মোড়ে কিয়ৎক্ষণ দাঁড়ালো সে। সাথে আছে আজরানের বোন কুহু। ও কলেজে পড়ে, কোচিংয়ে যাবে ও এখন। অন্য সময় হলে বাবা বা ভাই দিয়ে আসতো। আজ আজরান এখনও ঘুম থেকে ওঠেনি। বাবাও চলে গিয়েছে, এই কারণে তুলির সাথে যাচ্ছে। তুলিকে অবশ্য বারবার বলা হলো যাতে সাবধানে ওকে কোচিংয়ে নামিয়ে দেয়। তুলি হেসে দায়িত্বটা নিল। আগে আয়শানের আম্মু মানে তার মামুনি থাকতে তাকেও কেউ ভার্সিটি নামিয়ে দিয়ে আসতে গেলে বারবার বলতো যাতে সাবধানে ওকে ভার্সিটি অবধি পৌঁছে দেয়। অথচ তুলি ছোট থেকে মোটামুটি নিজের সব নিজেই করতে পারতো, নিজের খেয়াল নিজেই নিতে পারতো সে। ভার্সিটিও একাই যাওয়া আসা করতো। যাওয়ার সময় মামুনি কতবার যে বলতো সাবধানে যেতে। তুলির ভীষণ মনে পড়ে মামুনিকে। ইচ্ছে হয় একবার জড়িয়ে ধরতে আগের মতো। অথচ কতদিন হয়ে গেল সে মামুনির সাথে কথা অব্দি বলতে পারলো না। তুলির চোখ টলমল করে যেন। কুহু সামনে থাকাতে অতি সাবধানে কান্না গিলে নিল সে। অতঃপর একটা সময় পর রিক্সা পেল। প্রথমে কুহুকে উঠতে বলে পর মুহূর্তে সে উঠে বসলো। রিক্সা চলতে লাগলো। কুহুকে একটু পরে কোচিংয়ের সামনে নামিয়ে দিয়ে চলতে একটা সময় পর আয়শানের বাসাটা পেরিয়ে যেতে লাগলো রিক্সা। তুলির হৃদস্পন্দন শীতল লাগে এই জায়গাটায় আসলে। একটা অনুভূতি জাগে। তুলি তার মায়া দৃষ্টি তুলে 3তলা বেলকনিটার দিকে তাকায়। একটা তোয়ালে আর টি শার্ট শুকাতে দেওয়া আছে বেলকনিতে দড়িতে। একটু নিচে একটা বেলি ফুলের গাছের টব, যদিও ফুল নেই গাছটায়। তুলি তাকালো কিয়ৎক্ষণ। আয়শান ওখানেই থাকে। নিশ্চয়ই এতক্ষণে হসপিটালে চলে গিয়েছে। তুলি ছোট শ্বাস ফেলে চোখ সরালো। আয়শান তেমন বাড়ি না গেলেও মাঝে মধ্যে আয়শানের সাথে এই গলিটায় তার দেখা হয়ে যায়। আয়শান দায়িত্বের সঙ্গে প্রতিবার জিজ্ঞেস করে ভালো মন্দ। আয়শান অবশ্য সবসময় দায়িত্ববান ছেলে। শুধু তাকে বিয়ে করার বেলাতেই বোধহয় দায়িত্বহীনের মতো কাজটা করে ফেলেছে বলে তুলির ধারণা। তুলি পথ এগোয়। অতঃপর একটা সময় পর ভার্সিটি পৌঁছালো। তুলি রোজকার নিয়মই এটা। ভার্সিটি যায় আসে, বাড়ির কাজে অংশ নেয়, সবার ভালো মন্দ দেখে, এই তো। এর বাইরে তার মনের কথা বলার মতো বা হাসি তামাশা করার মতো কোনো বন্ধুবান্ধব নেই, কোনো আপন মানুষ নেই। সে একা, বরাবরই একা। আগে তার একান্ত আপন বলতে অনেকেই ছিল, তার মামুনি, রোজ, আয়জান ভাই। এখন আর তার তেমন কারোর সাথে তুলি মেশে না। বেছে নিয়েছে দূরত্ব। ভার্সিটিতে তুলির খুব একটা কাছের বন্ধুবান্ধব নেই। তুলি এই পুরো পৃথিবীতে নিজেকে খুব একা আবিষ্কার করলো এই মুহূর্তটায়। সত্যিই তো সে একা, একটা নিঃসঙ্গ যান্ত্রিক এক জীবন তার। তুলি মাঝে মধ্যে এই জীবনটার প্রতি বিরক্ত হয়। মাঝেই মনে হয় এই জীবনটা যদি তার না থাকতো। বাবা মার সাথে সাথে সে কেন মরে গেল না? কেন মা বাবা তাকে একা ছেড়ে গেল? কেন? দুপুরে খাবারের আয়োজন করা হলো বেশ গুরুত্ব দিয়ে। আজরান সব খাবার ভালোভাবে পর্যবেক্ষণ করছিল। আম্মুকে বারবার বলছিল যাতে সব খাবারই স্বাদ হয়। বিশেষ অতিথি আসবে, বার কয়েক রোজকে ডেকে বলেছেও। রোজ, দেখ তো আয়োজনটা ঠিকঠাক হলো কি না, তোর ওনার পছন্দ হবে তো? রোজ রাগে কেবল ফোঁস করে আজরানের কার্যকলাপ দেখছিল। অতঃপর আজরানকে একা পেয়ে একবার শক্ত স্বরে শুধালো ও, এমন নাটক করছেন কেন? যেন কোনো রাজ্যের প্রধানমন্ত্রীকে আপনি ইনভাইট করেছেন। আশ্চর্য। আজরান হাসে, বলে, তোর মনের রাজ্যের রাজা না ও, বুঝতে হবে তো। রোজ দ্বিগুণ রাগে বলে, কে বলেছে আমার মনের রাজ্যের রাজা? আমি বলেছি আপনাকে? বলেছিস। রোজ ফের বলল, কখন? আজরান এগিয়ে গেল যেন, বলল, অত সব ভাবতে হবে না, তুই দেখ আয়োজনে কোথাও কম হচ্ছে কিনা। তুলি ফিরল বিকেলে। ভার্সিটি শেষ হওয়ার পর মায়ের কবরে গিয়েছিল সে। অতঃপর অনেকটা সময় নীরবে বসে থেকে কেটেছে সে। ওই একটা জায়গাতে নীরব তুলি তার কথাগুলো আওড়াতে পারে, বুকের ভেতর জমিয়ে রাখা কথাগুলো উগড়ে দিতে পারে। তুলি নিজের ভিতরে সব কথা বলে যখন বাড়ি ফিরল, ঠিক তখনই সোফায় বসা দেখলো আজরান আর সায়নকে। সায়ন কেমন নীরব দৃষ্টিতে যেন তাকালো তুলির দিকে। চোখাচোখি হতেই একটা বিষাদ হাসি উপহার দিয়ে বলল, তুলি, কেমন আছো?
তুলি শায়ানকে দেখে শান্ত দৃষ্টিতে চাইল। পর মুহূর্তে শায়ানের শান্ত অসহায় দৃষ্টি দেখে সে অস্বস্তিতে পড়ল যেন। সে জানে শায়ানের চোখের ভাষা কী আছে বা কী ছিল আগে। একজন মেয়ে হিসেবে সে এতটুকু খুব ভালোভাবে বুঝে উঠতে পারে, কিন্তু একটা বিবাহিত মেয়ের দিকেও এভাবে তাকানো মানানসই কি? তুলি চোরশ্বাস ফেলে। শায়ানের জন্য তার অনুভূতি কোনো কালেই ছিল না, আগেও ছিল না, এখনও নেই। তবুও ওভাবে অসহায় দৃষ্টিতে তাকালে তাকে অস্বস্তিতে পড়তে হয়। মনে হয় যেন শায়ানের এই অবস্থা দৃষ্টির জন্য সে দায়ী, সব কিছুর জন্যই তো সে দায়ী। তুলি দীর্ঘশ্বাস ফেলে ছোট করে উত্তর করল, ভালো আছে শায়ান ভাই। শায়ান ভদ্রতার হাসি উপহার দিল। তুলি বিনিময়ে ভদ্রতা নিয়েও একবার জিজ্ঞেস করলো না সে কেমন আছে। জিজ্ঞেস করা উচিত ছিল না? হেসে বলল, তোমায় দেখে ক্লান্ত লাগছে তুলি, ফ্রেশ হয়ে এসো বরং। তুলি যেন স্বস্তিই পেল এবারে। যাক, একটা না একটা কারণে সরে পড়া গেল এখান থেকে। তুলি দ্রুত মাথা নাড়িয়ে নিজের রুমে গেল। চোখে মুখে পানি দিয়ে ফ্রেশ হলো। অতঃপর তীব্র ক্লান্তি নিয়ে যখন বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল, ঠিক তখনই বাড়ি থেকে কুহু ডাক দিল। অস্ফুট স্বরে বলল, তুলি আপু, তুলি আপু, শুনছো তুমি? তুলি ক্লান্ত ভঙ্গিতে চোখ বুঝে নিল। এবারে উত্তর করল, শুনছি কুহু, আয়, দরজা খোলাই আছে। কুহু এলো দ্রুতই। তুলিকে উচ্ছ্বাস নিয়ে বলল, একটু শপিংয়ে যাব, নিয়ে যাবে তুলি আপু? তুমি সাথে গেলে কেউ কিছু বলবে না। তুলি চোখ মেলে চাইল এবার। সারাদিনের ক্লান্তি কেমন চোখে ভাসছে যেন। বলল, কিন্তু এখন কিসের শপিং করবি কুহু? রোজ আপুর জন্য। আমার ভাবি হয়েছে বলে কথা, কিছু গিফট করব না বলো? তুলি মাথা নাড়ালো। উঠে বসে হেসে বলল, ও তা ঠিক, আমারও কিছু দেওয়া হয়নি রোজকে, দেওয়া উচিত। তুমিও কি কিছু কিনবে রোজ আপুর জন্য? তুলির ছোট শ্বাস ফেলে বলল, হয়তো। গিয়ে তৈরি হয়ে আয় কুহু। অতঃপর উঠে বসে তুলি ব্যাগ হাতড়ালো। মাসের শেষ দিক এখন। তুলি মোটামুটি এই বাড়িতে থাকা খাওয়া ব্যতীত বাকি সব নিজের খরচ নিজে বহন করা শিখেছে এই 2 বছর। আগে তার মামুনি থাকতে তাকে খরচ করতে দেওয়া হতো না। এখন মামুনি নেই, তার সঙ্গে তেমন কথা বলে না। তুলি প্রথম দিকে তখন এইচএসসি শেষ করে কষ্টই হলো মামুনি ব্যতীত অন্য কারোর টাকা খরচ করতে, আয়শানের টাকা খরচ করতে। বিয়ে, এত সব ঝামেলা সব ওর এইচএসসির পরেই হলো হুট করে। অতঃপর ভার্সিটি অ্যাডমিশন প্রস্তুতি, ভার্সিটিতে ভর্তি, এই নিয়ে প্রায় অনেক টাকাই আয়শান খরচ করেছে। তুলির এই এত কাল টাকা পয়সা খরচ, নিজের খরচ, এসব নিয়ে ভাবনা চিন্তা না হলেও আয়শানের সাথে বিয়েটা হওয়ার পরে সে আবিষ্কার করলো তার নিজের খরচটা নিজে বয়ে নেওয়া উচিত। সবার আদর স্নেহ করলেও দিন শেষে কেউই নিজের সম্পূর্ণটা দিয়ে তো তাকে ভালোবাসেনি। তার প্রমাণ সে পেয়েছে আয়শানের সাথে বিয়ের পরপরই। তুলি প্রথম আয়শানের খরচ করা নিয়ে কিছু বলতে না পারলেও একটা সময় গিয়ে সে একটা টিউশন জোগাড় করলো। তারপর থেকে আয়শানের দেওয়া টাকা সে তেমন খরচ করেনি। আয়শান মাসে মাসে তাকে টাকা দিল। তুলি টাকা দিতে না বলেছিল 2 একবার, আয়শান শোনেনি। তুলিও আর কথা বলেনি। টাকাগুলো অ্যাকাউন্টে আসে, ওভাবেই থাকে। তুলি বরং চেষ্টা করে প্রথম দিকের খরচ করা টাকাটাও ফিরিয়ে দিতে, কিন্তু অভদ্রতা হিসাবে দেখাবে বলে আর ফেরত দেওয়া হয়নি। আর যাই হোক, সে তো এই বাড়ির ঋণ কখনোই শোধ করতে পারবে না। এই বাড়ি তাকে অনেক দিয়েছে, এখন এসে টাকা ফেরত দিলে তা নিমক হারামের মতো দেখাবে। তুলি ছোটশ্বাস ফেলে। টিউশনি টাকা থেকে বৃদ্ধ দাদি এবং একটা ইয়েতিমখানায় মাসে 2-1 দিন সময় কাটাতে গিয়ে কিছুটা খরচ করে সে। এরপর কিছু জমানো থাকে। ওই জমানো টাকা দিয়েই আগের মাসে সে দাদির চিকিৎসার জন্য খুব বেশি টাকা পাঠিয়েছিল, যার দরুন হাতে এখন কেবল 1000-2 টাকাই আছে। তুলি ওই টাকাটা দিয়েই উপহার কিনবে বলে চুল আঁচড়ে তৈরি হলো। ততক্ষণ কুহু তৈরি হয়ে চলে এলো। প্রথমে জিজ্ঞেস করলো, তুলি আপু, জানো আমি আম্মুর থেকে 15,000 টাকা এনেছি উপহার কেনার জন্য। আচ্ছা, তোমার বাজেট কত? আর কি কিনবে? তুলি হাসলো, বলল, বাজেট? উপহার তো বাজেট দিয়ে বিচার করে না কুহু, তাই না? তুহু দ্রুতই মাথা নাড়ল, বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তবুও জানতে চাইলাম আর কি। রোজ রুমে ছিল। সায়ানের সাথে খুব একটা কথাবার্তা তার হয়নি, তবে আজরানের সাথে খুব করে কথা হলো সায়ানের। হয়তো এখনও সায়ানের সাথে কথা বলেছে আজরান। রোজ ছোট শ্বাস ফেলে। সায়ানের কাছে শুনেছে ডেইজি পাগলামো করছে আবারও। রোজের মা মেয়ের জন্য এখনও চিন্তিত। তার বাবার কথা কী বা বলবে। রোজ এরপর থেকে সিদ্ধান্ত নিল বাবার বাড়ি যাবে সে। সেদিন যায়নি মানে এই নয় যে সে পুরোপুরি আজরানকে মেনে নিয়েছে। এই নয় তো আজরানের সাথে সংসার করার জন্য সে সব মেনে নিয়েছে। সে সেদিন মেনে নিয়েছিল কেবল আজরানকে যাতে জেলে যেতে না হয় এই কারণে। আর এখন বাবার মাথা গরম নিশ্চয়ই। সেদিন সে যেভাবে বাবাকে যাবে না বলল, এরপর নিশ্চয়ই ও বাড়ি ফিরলে বাবা তাকে বাড়ি তুলবে না আদর করে। রোজ ভাবতে ভাবতে সে বোঝে না আজরান কি তাকে যেতে দিবে এত সহজে।
রোজকে পালাতে হবে, কিন্তু এতগুলো মানুষের চোখে ফাঁকি দিয়ে পালাবে কি করে সে? এই জন্য শায়ানকে বলেও রেখেছে যদি পালাতে নাই পারে সে, তবে যেন ডেইজিকে নিয়ে একদিন কোনো রেস্টুরেন্টে আসে, সে দেখা করতে যাবে। কিন্তু এইসব বিষয়ে আজরান জানলে কি হবে সেটাই ভাবে সে। রোজ যখন এসবই ভেবে যাচ্ছিল ঠিক তখনই কেউ তার কাঁধে থুতনি ঠেকালো। রোজকে যেটা চমকালো পর মুহূর্তে বুঝে ওঠে তা আজরান। ভ্রু কুচকে পিছু ফিরে দ্রুত বলল, কি? আজরানও একইভাবে বুকে হাত দিয়ে দাঁড়ালো, বলল, কে জান, বারবার প্রমাণ দিচ্ছিস তুই বিশ্বাসঘাতক। কেন বল? এত সুন্দর করে ক্ষমা করছি, ভালোবাসা দিচ্ছি, পছন্দ হচ্ছে না? রোজ বিভ্রান্ত চাহনিতে তাকায় যেন। আজরান হাসলো, একটা গা জ্বালানো হাসি উপহার দিয়ে বলল, শায়ানকে টেনে এক কোণায় নিয়ে গিয়ে কেন কথা বললি জান? তুই চাইলে আমি তোদের স্পেস দিতাম তো, তাই না? রোজ ভ্রু কুচকে নিল। শায়ানকে সে টেনে এক কোণায় নিয়ে যায়নি মোটেই, শুধু একপাশে গিয়ে কথা বলেছে, পরিবারের কথা জিজ্ঞেস করেছে। এটাই বিশ্বাসঘাতকতা কিভাবে হলো? রোজ বিরক্ত হলো যেন, কপাল কুচকে বলল, আপনি আসলে অতিরিক্ত করছেন আজরান, সব কিছুতে অতিরিক্ত ভাবছেন। আজরান হাসে, আচমকা এক হাতে রোজকে টেনে এনে নিজের সামনে আনলো, ধারালো এক চাহনি উপহার দিয়ে শাসিয়ে বলল, আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস না রোজ, তোকে ছুঁয়ে বলছি জান, এবার যদি তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করিস তবে তোর চোখের ওইটুকু অনুভূতির দিকেও আমি চাইব না। রোজ ফুঁসে ওঠে যেন, বলল, বারবার বিশ্বাসঘাতক শব্দটা আমার ক্ষেত্রে ইউজ করছেন কেন বলুন? আজরান হাসে, বলল, কারণ তোরাই বিশ্বাসঘাতক, তোর বাপও বিশ্বাসঘাতক, তুইও। 2 বছর আগে তোর বাপ বিশ্বাসঘাতকতা করে আমাদের পুরো কোম্পানি শেষ করতে চাইলো, আর এখন তুই বিশ্বাসঘাতকতা করে আমায় শেষ করতে চাইছিস। রোজ রেগেই তাকালো, বলল, আমার আব্বু বিশ্বাসঘাতকতা করেছে রাগে প্রতিশোধ নিতে, কারণ এর আগে আপনারা বিশ্বাসঘাতকতা করেছিলেন আজরান, আব্বু শুধু প্রতিশোধ নিয়েছিল কেবল। আজরান হেসে বলল, প্রতিশোধ খুব ভালোই পারি নিতে তোর বাপ, কিন্তু আমাদেরটা বিশ্বাসঘাতকতা নয়, প্রতিশ্রুতি ভঙ্গ, যা বড় আব্বু ভুলবশত আয়শান ভাইয়ের মত না দিয়েই দিয়ে ফেলেছিল। রোজ দৃঢ় চাহনিতে চেয়ে বলল, আমার আব্বা সে প্রতিশ্রুতি পেয়ে আজহার আঙ্কেলকে চোখ বন্ধ রেখে বিশ্বাস করে ভেবেছিল যে বিয়েটা হবে, কিন্তু হলো না তো, বিশ্বাস তো ভঙ্গ হলোই, তাই না? আজরান চুপ থাকলো, অতপর কিয়ৎক্ষণ চুপ থেকে কেমন করে যেন হাসলো, বলল, তৈরি হয়নি রোজ, একটু শ্বশুরবাড়ি ঘুরে আসবো চল। মানে? তোর বাবার বাড়ি আর কি, যাবি না? রোজ ভ্রু কোচকায়, বলে, কেন যাবেন? সে কি, শ্বশুরবাড়ি যেতে পারবো না আমি? তোকে কৈফিয়ত দিতে হবে আমার? এই 2 বছরে তো কখনো যাইনি, হঠাৎ কেন যেতে হবে? আজরান উত্তর করলো, এই 2 বছর তো আমি ও বাড়ির জামাই ছিলাম না, ও বাড়ি আমার শ্বশুরবাড়ি ছিল না, তাই না? এখন ও বাড়ির মেয়ে আমার বউ, যেতে হবে না? রোজ শান্ত স্থির দৃষ্টিতে তাকায়, অতঃপর বলে, ঝামেলা হবে জানেন আপনি? আজরান বিনিময়ে বলে, এত ঝামেলা করে লাভ আছে বল, একটাই তো বউ। রোজ আগের মতো স্থির শান্ত ভঙ্গিতে চেয়ে থাকলো, অতঃপর বলল, আমি বাবার সাথে তখন যাইনি মানে এই না যে আমি আপনাকে ভালোবেসে মেনে নিয়েছি আজরান, জানেন আপনি? আজরান হুট করে ভ্রু বাঁকালো, চাহনি কঠিন করলো, জিজ্ঞেস করলো, জানি। তো কবে পালাচ্ছিস জান? রোজও ভ্রু বাঁকিয়ে তাকালো, উত্তর করলো, সময় বুঝে। এভাবে তো আর আটকে রাখতে পারবেন না আজরান, আর না তো আমি থাকবো। আজরানও মাথা নাড়িয়ে বলল, তা ঠিক, আমি ভেবেছিলাম তুই আজ সায়নের সাথে পালিয়ে যাবে, কিন্তু আশ্চর্যের বিষয় ঘেরি না, তার চেয়েও আশ্চর্যের বিষয় সায়নের চোখ তোর প্রতি এতটা পড়তে তো দেখলাম না, কেমন যেন একটা উদাসীনতা, কাউকে যেন খুঁজছিল এ বাড়িতে, তোকে পাত্তা না দিয়ে এমন করছিল কেন তোর সায়ন? আশ্চর্যের বিষয়, কোথায় আমি ভেবেছিলাম আমার বইয়ের দিকে তাকানোর অপরাধে ওর একটা যাচ্ছে তাই শাস্তি দিব। আপনি কি সবসময় পর্যবেক্ষণ করছিলেন? বইয়ের হবু বর ছিল বলে কথা, নজর রাখবো না? কুহু আর তুলি বের হলো সন্ধ্যের একটু আগে। কুহু গাড়ি নিতে চাইলো, তুলি বলে কই রিকশায় যাবে বলল। কুহু রাজি হতো না যদি না সাথে ফুচকার প্ল্যান টানা হলো। অতঃপর রিকশা উঠলো দুজনে। এখনও বের হওয়ার সময় আজরানের মা বারবার বলেছে যাতে কুহুকে ডেকে রাখে। তুলি কুহুকে দেখেই রাখলো, রিকশায় উঠতে পর্যন্ত সাবধানে উঠতে বলল, অথচ কয়েক মিনিটের পথ অতিক্রম করতেই তাদের রিকশাটা একটা সিএনজির সাথে ধাক্কা লেগে আচমকা উঠলে পড়লো। তুলির দিকে এক পাশ হয়ে পড়লো রিকশাটা। মুহূর্তে তুলি কুহু দুজনে যেন কিছু বুঝে উঠল। ধপাস করে পুরো রাস্তা খসখসে জমিনে দুজনে ব্যথা পেয়েছে। কুহু হাতে ব্যথা পেয়েছে, কপালের দিকটা কেটে গিয়েছে, সাথে বাম হাতটাও কাটলো। আর সে রক্তটা দেখে কুহুর যাচ্ছে তাই অবস্থা, কাঁদতে কাঁদতে প্রায় আধমরা সে।
তুলি ছোট ছোট চোখ করে তাকায়। অতঃপর নিজে যাতে ব্যথা পেয়েছে তা হজম করে নিয়ে আরও একটা রিকশা ডাকলো। কুকুকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে রিকশায় উঠতে বললেই ও দ্বিগুণ কান্না জুড়ল। বলল, আম্মুকে কল দাও আপু, আম্মুকে দাও। আমি আম্মুর কাছে যাব আপু। বলো আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। বলো আপু, কত কেটে গিয়েছে, আমি কত ব্যথা পেয়েছি আপু। বেচারা তুলি উপায় না পেয়ে কল করলো। জানে সে এই দোষটাও তার উপরেই উঠানো হবে। ছোট শ্বাস ফেলে জানালো সে সবটা। কুহুর মা সমস্ত শুনে আহাজারি চড়লেন। জানালেন আয়শানের হসপিটালে যাতে নেয় কুহুকে। আয়শানের হসপিটালে দূরত্ব কম, আয়শানও আছে, চিকিৎসা ভালো হবে। অথচ তুলি চাইছিল ওই হাসপাতালে যাতে না যেতে হয়। সে অন্য হসপিটালে যাওয়ার জন্য বলেও দিয়েছিল রিক্সাওয়ালাকে, কিন্তু বড়দের আদেশ যখন তখন তো তাকে পালন করতেই হবে। নিজের মতো কথা রাখার অধিকার তার এখনও জন্মেছে কি? তুলি রাজি হলো। কুহুর সাথে কথা বলিয়ে দ্রুত রিক্সা নিয়ে ছুটল হসপিটালের উদ্দেশ্যে। অতঃপর পৌঁছালো। কোথাও আয়শানকে না দেখতে পেয়ে সে স্বস্তিই পেল। দ্রুত ওখানকার নার্স আর ডক্টরকে বলিয়ে কুহুর চিকিৎসা করালো। তেমন বেশি আঘাত পায়নি, খুবই অল্প। তবু প্রেসক্রিপশন দেখে ওষুধ ব্যান্ডেজ সব করালো তুলি। বিল পে করলো। অতঃপর কুহুকে নিয়ে চলে যাবে ভাবতে ছুটে এলো কুহুর মা ফুফু আজরান। কুহুকে দেখে কেঁদে উঠলেন কেমন। তুলিকে শুধালেন, তুলি, তোকে তো বারবার করে বললাম আমার মেয়েটাকে দেখে রাখতে, বলিনি? কি দেখাশোনা করলি বল? আমার মেয়েটা এখন এই অবস্থা, তোর তো কিছু হলো না। আমার মেয়েটা হাত পায়ে কপালে ব্যান্ডেজ। তুলি হাসলো, তাকিয়ে থাকলো কেবল কেমন করে। অতঃপর পায়ে কোনো রকমে ভর দিয়ে দিয়ে এক পাশে গিয়ে বসলো সে। এতক্ষণ সে কোনো রকমে বাম পায়ের উপর ভর দিয়েই চলছিল। কুহুকে এই পথটা এনেছে ওভাবে। বোধ হয় ভালো ব্যথা লেগেছে। ডান পাটা ছোঁয়ানো যাচ্ছে না মাটিতে। হাতের কোণেগুলো জ্বলছে খুব। তুলি অবশ্য খুব একটা খেয়াল করে নিজের ব্যথা নিয়ে গুরুত্ব দেয়নি। তবে এখন হাসি পাচ্ছে তার। যে ব্যথাকে যত বেশি গুরুত্ব দেওয়া হয় লোকের কাছে সে ব্যথা তত বেশি গুরুতর। এই যেমন তুলি তার ব্যথাকে গুরুত্ব দিচ্ছে না বলে তা এতটুকু গুরুতর নয়।